তোমার ওই ছেলেটার সাথে এত কিসের কথা? লিমন, ও আমার বন্ধু। তোমার কোনো ছেলে বন্ধুর দরকার নেই। লিমন, ও আমার জাস্ট বন্ধু থাকুক। ওই দেখছিস না আমি ওর সাথে কথা বলছি? যা এখান থেকে। আমি আপনার কথায় যাব কেন? ছেলেটির কথা শুনে জাস্ট মাথায় রক্ত উঠে গেল। আমি ছেলেটার কলার ধরেই একটা থাপ্পড় দিলাম। ছেলেটিকে আমার থাপ্পড় দেওয়া দেখে বন্ধুরা ছুটে আসছে। ওরা ছেলেটিকে ইচ্ছে মতো মারতে লাগলো। আমার বন্ধুরা বুঝে গেছে ছেলেটি আমার সাথে কোনো না কোনো বেয়াদবি করেছে। শিফা সেটা দেখে ঠাস করে আমাকে একটা থাপ্পড় দিয়ে বসলো। থাপ্পড়ের শব্দ শুনে বন্ধুরা থেমে গেল। আমি অবাক চোখে তাকিয়ে আছি। কি পেয়েছো তুমি? হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি বলে সব কথা শুনে চলি। সে আব আমার শুধু ফ্রেন্ড, তাই বলে তুমি ওকে তোমার বন্ধু বান্ধব নিয়ে মারবে? যাও, তোমার সাথে আজকে থেকে আমার আর কোনো সম্পর্ক নেই। ব্রেকআপ। তুমি কখনো আমার সামনে আসবে না। তোমার এমন ভালোবাসার প্রয়োজন নেই। তুমি আমাকে সারা দিন প্যারার উপর রাখো, সব মেনে নিতাম, শুধু ভালোবাসতাম বলে। আমি আর এর ভেতর থাকতে চাই না। আচ্ছা যা, ব্রেকআপ তোর সাথে? হ্যাঁ, আমার ভালোবাসার থেকে যদি তোর বন্ধু বড় হয় তুই তোর বন্ধু নিয়েই থাক। আমার এমন ভালোবাসা তোর প্রয়োজন নেই, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি আর তোর সামনে ইচ্ছে করে যাব না। সেখান থেকে চলে আসলাম আমি। আজ খুব কষ্ট হচ্ছে। ওকে আমি এত ভালোবাসি, আর ওর কিনা আমার ভালোবাসা প্রয়োজন নেই। আমি হাঁটতে লাগলাম। আমার বন্ধুরা আমার কাছে চলে আসলো। আমি ওদেরকে বললাম আমাকে একটু একা থাকতে দে। ওরা চলে গেল। আমি আমার বাসায় চলে আসলাম। কলিং বেল বাজাতেই ভাবি দরজা খুলে দিল। কিরে, আজ এত তাড়াতাড়ি বাসায় আসলি কেন? আজ ক্লাস করতে ইচ্ছে করছে না, তাই চলে আসছি। মাথা ব্যথা করতেছে। ও আচ্ছা, রুমে গিয়ে রেস্ট কর, কিছু লাগলে আমাকে ডাকিস। আমি রুমে গিয়ে ভাবতে লাগলাম আমার ভালোবাসায় কোন দিক দিয়ে কমতি ছিল যার জন্য ও আমার সাথে ব্রেকআপ করলো। আমার ভালোবাসা ওর কাছে প্যারা মনে হয়। আমার ওর পাশে কোনো ছেলে সহ্য হয় না, তাই তো এমন করেছি। আর ও নিজেই তো দেখলো ছেলেটা আমার সাথেও বেয়াদবি করেছে, তাই ওকে মারলাম। অনেকে কিছু বুঝতেছেন না, সব বুঝিয়ে দিতেছি। আগে পরিচয়টা দিয়ে নেই। আমি আতিক আহসান লিমন। আমি অনার্স 3য় বর্ষে পড়ি। আমরা 3 ভাই। বড় ভাই বিয়ে করেছেন, বাবা একজন বিজনেসম্যান এবং মা গৃহিণী। ভাইয়ারা বাবার সাথে হেল্প করে। এবার আসি আসল কাহিনীতে। আমি তখন অনার্স 2য় বর্ষে পড়ি। বছরের শুরুতে আমি তেমন একটা মেয়েদের সাথে কথা বলতাম না। আসলে আমার খুব আনইজি ফিল হতো, তাই মেয়েদের থেকে যথাসম্ভব দূরে থাকার চেষ্টা করতাম। তবে দৃষ্টি মতে আমি সবার আগে থাকতাম। তো একদিন বন্ধুরা মিলে সিগারেট খাচ্ছি, তখনই কে যেন আমার হাত থেকে সিগারেট নিয়ে ফেলে দিল। আমার তো মেজাজ গরম হয়ে গেল। তাকিয়ে দেখি একটা মেয়ে। মেয়েটাকে দেখে মেজাজ অটো ঠান্ডা হয়ে গেল। মেয়েটাকে দেখে আমি রীতিমতো ক্রাশ খেয়ে গেলাম। টানা টানা চোখে কাজল, নীল রঙের একটা 3 পিস এবং হাতে নীল চড়ি পরা ছিল। আমি ক্রাশ খেলো মেয়েটাকে বুঝতে দিলাম না। আপনি আমার হাত দিয়ে সিগারেট ফেলে দিলেন কেন? আমার ইচ্ছে হয়েছে তাই। আপনার হাতে এসব মানায় না। আপনি কি আমায় চেনেন? আপনাকে চিনবো না এটা কেমন করে হয়? কলেজে কোনো ঝামেলা হলে সবকিছুতেই হিরো, তবে মেয়েদের সাথে কথা বলতে গেলেই জিরো হয়ে যায়। আপনি কে আর এত কথা বলছেন কেন? আমি শিফা, প্রথম বর্ষের স্টুডেন্ট। আর আমার আপনাকে ভালো লাগে, তাই আপনার সাথে কথা বলতে এসেছি। আমার দ্বারা এসব হবে না, আপনি আসতে পারেন। শুনেন, আমি এখানে এসেছি আপনার সাথে ফ্রেন্ডশিপ করতে। এটা তো করুন। আপনি আমার ছোট, আপনাকে ছোট বোন বানাতে পারি। এবার মেয়েটা রেগে আগুন হয়ে আমার কলার ধরলো। আমি তোমার ছোট বোন নই, আর বন্ধুও নই। আমি তোমার কলিজা হব। আমি মেয়েদের ভয় পাই, তার উপর মেয়েটার রাগ আমাকে আরো ভয় পাইয়ে দিল। কিন্তু কোনো কিন্তু নয়। আর আজ থেকে আমায় তুমি করে কথা বলবে। এভাবে শিফার পাগলামিগুলোকে আস্তে আস্তে ভালোবেসে ফেলি। আগে তাও মেয়েরা আমার সাথে একটু হলেও কথা বলতে আসতো, কিন্তু এখন শিফার ভয়ে কেউ আমার সাথে কথা বলতে আসতো না। এইভাবে দুষ্টু মিষ্টি শাসন বারণ নিয়ে ভালোই চলছিল আমাদের রিলেশন। তার মাঝে কি হলো আপনারা তো দেখলেনই। যাই হোক, কারো দরজা ধাক্কানোর শব্দে ধ্যান ভাঙলো। আমি গিয়ে দরজা খুলে দিলাম। তাকিয়ে দেখি মা দাঁড়িয়ে আছে। কি হয়েছে বাবা, তোর নাকি শরীর খারাপ? আম্মু একটু মাথা ব্যথা করতেছে, একটু ঘুমাবো। আচ্ছা বাবা, তুই শুয়ে পড়, আমি মাথা টিপে দিচ্ছি, ভালোভাবে ঘুমাতে পারবি। থাক আম্মু, তোমার কষ্ট করা লাগবে না। কেন, বেশি বড় হয়ে গেছিস নাকি? চুপচাপ শুয়ে পড়। আমি শুয়ে পড়লাম। মা মাথায় হাত বুলিয়ে টিপে দিতে লাগলো। কখন যে ঘুমিয়ে গেছি টেরই পেলাম না।
অন্যদিকে শিফা আজ তার কাছে খুব অনুতপ্ত, তাই ও আমাকে ফোন দিয়ে ফোন বন্ধ পেল। তাই ভেবেছে আমাকে কালকে ভার্সিটিতে সরি বলবে। এদিকে আবারও মায়ের ডাকে ঘুম ভাঙলো। বাবা অনেক ঘুমিয়েছিস, বিকেল হয়ে গেছে, কিছু খেয়ে নে। আম্মু খাবো না, এখন খেতে ইচ্ছে করছে না। বাবা উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে বাইরে থেকে ঘুরে আয় যা। আচ্ছা আম্মু। তারপর ফ্রেশ হয়ে খাবার খেয়ে বাইরে বের হয়ে চলে গেলাম আমাদের আড্ডাখানায়। ওরা আমাকে দেখে। লিমন, আসলে আমরা কেউ বুঝতে পারিনি আমাদের মারামারির জন্য ভাবি তোর সাথে এই রকম ব্যবহার করবে। কিছু মনে করিস না। তোদের কোনো ভাবি নেই আজকে থেকে, আর আমি কি মনে করব তোদের নিয়ে? তোরা যা করেছিস ভালো করেছিস। তবুও আজ কত বড় একটা ঘটনা ঘটে গেল। বাদ দে ওইসব, ওকে আমি মন থেকে বের করে দিব। ছলনাময়ী একটা। তারপর সবাই আলাদা প্রসঙ্গে আড্ডা দিতে লাগলাম। আজ সিগারেটও খেয়েছি। এতদিন শিফা সিগারেট খেতে দেয়নি। যাই হোক, আড্ডা দিয়ে বাসায় ফিরলাম। ফোন অন করে সব কিছু দিয়ে শিফাকে ব্লক করে দিলাম। তারপর শুয়ে থাকলাম, কিন্তু শুধু ওর কথা মনে পড়ছে। বুকের ভিতর চিনচিন ব্যথা অনুভব হচ্ছে, কিন্তু পরক্ষণেই শিফার কথা ভাবা বাদ দিলাম। ওর বলা কথাগুলো আমার কানে বাজতেছে। হঠাৎ ভাবি রুমে আসলো। লিমন নিচে চল, বাবা সবাইকে খেতে ডাকছে। ও আচ্ছা, চলেন। তারপর ভাবির সাথে এসে নিচে খাবার টেবিলে গিয়ে বসলাম। ভাবি সবাইকে খাবার দিল। খাবার খাওয়া শুরু করলাম সবাই। শোনো হাবিব, কালকে কক্সবাজার থেকে আসবে। কালকে সকালেই পৌঁছাবে বাসায়। ও তাহলে তো ভালোই। শোন, ওর জন্য কালকে মেয়ে দেখতে যাব আমার বন্ধুর বাসায়। হ্যাঁ ভালো হবে। পরের দিন সকালবেলা ভাইয়া চলে আসলো। তারপর বিকালবেলা সবাই মিলে আব্বুর বন্ধুর বাসায় গেলাম। সবার সাথে সবাই কুশল বিনিময় করলো। আমাদের বসতে দেওয়া হলো। ভাইয়া তো লজ্জায় মাথায় উঠাচ্ছে না। বাবা তো তার বন্ধুর সাথে নানা রকম কথা বলে যাচ্ছে। অনেক কথা হয়েছে, এবার মেয়েকে আনার ব্যবস্থা করুন বেন। অবশ্যই আসতেছে বেন। তারপর মেয়েকে আনা হলো, কিন্তু মেয়েকে যে নিয়ে আসছে তাকে দেখে তো আমি অবাক, এবং সেও আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি চোখ নামিয়ে নিলাম। হ্যাঁ, মেয়েটি শিফা। তারপর মেয়েকে আনা হলো, কিন্তু মেয়েকে যে নিয়ে আসছে তাকে দেখে তো আমি অবাক, সেও আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি চোখ নামিয়ে নিলাম, কারণ মেয়েটা শিফা ছিল। কিন্তু ও এখানে কি করছে? আমার অবাধ্য চোখটা বারবার শিফার দিকে চলে যাচ্ছে। কিন্তু অবাক করা বিষয় হলো, আমি যখনই ওর দিকে চোখ নেই তখনই দেখি আমার দিকে তাকিয়ে আছে। ভাবিকে এনে বসানো হলো ঘোমটা পরানো অবস্থায়। ভাইয়া তো লজ্জায় মাথা নিচু করে বসে আছে। কি হলো ভাইয়া, ভাবিকে দেখবে না? দেখবো কিভাবে, ঘুমটা পড়াতো। আরে হাবিব, চিন্তা করিস না, একটু পরেই দেখতে পাবি। মা ঘুমটা উঠাও, আমরা একটু দেখি কেমন হবে আমার মেয়ে। আম্মুর কথা মতো শিফা ঘোমটা উঠিয়ে দিল ভাবির। কিন্তু মেয়েকে দেখে তো আমি অবাক। এটা তো শিফার বেস্ট ফ্রেন্ড রুহি। তার মানে শিফার বান্ধবী আমার ভাবি হবে। যাই হোক, মেয়েকে মা বাবা পছন্দ করেছে। এখন ভাইয়ার মতামত নেওয়া হবে। ভাইয়া ও ভাবিকে আলাদা রুমে পাঠানো হলো। আর এইদিকে আম্মু শিফার দিকে তাকালো। তুমি কে মা? তোমার সাথে তো পরিচিত হলাম না। আন্টি আমি নুসরাত জাহান শিফা, রুহির বান্ধবী। তুমি দেখতে মাশাআল্লাহ মা, খুব লক্ষ্মী মেয়ে। এর মধ্যে ভাইয়া ও ভাবি চলে আসলো। তাদের মুখ দেখেই সবাই সিদ্ধান্ত বুঝে নিয়েছে। বিয়ের দিন তারিখ নিয়ে কথা শুরু হলো আব্বু ও তার বন্ধুর। এদিকে শিফা ভাবছে, লিমন আমার উপর খুব রাগ করেছে, আমার দিকে ঠিকমতো তাকাচ্ছেও না। আমি কখন যে কি করি নিজেও বুঝি না। লিমন খুব কষ্ট পেয়েছে কাল, না হলে এইভাবে আমার সাথে যোগাযোগ বন্ধ করতো না। আচ্ছা, আমরা তাহলে এখন উঠি। খুব তাড়াতাড়ি গুছাতে হবে, বিয়ের তো মাত্র 1 সপ্তাহ বাকি। অনেক কাজ এখন। তারপর সবাই মিলে বাসায় চলে আসলাম। সবাই ভাইয়াকে নিয়ে ইয়ার্কি করতে করতে আসলাম। ভাইয়া আজকে দেখেছো, হাবিব ভাইয়া কিন্তু ভাবির দিকে তাকিয়েছিল অনেকক্ষণ। লিমন, ভালো হচ্ছে না কিন্তু। আরে হাবিব, রাখছিস কেন? আমিও তো দেখেছি। তুমি কি করেছিলে মনে আছে? তুমি তো ভাবির দিক থেকে চোখই সরাওনি। তা ঠিক বলছিস বলেই ভাবির দিকে তাকালো। ভাবি তো এখন একেবারে লজ্জাবতী। আর এসব বাদ দাও তো। ওই লিমন চুপ থাক তুই। এখন নিজের দিকে গেছে তাই গায়ে লাগছে। এতক্ষণ হাবিব ভাইয়ার দিকে ছিল, তখন তো মজা নিচ্ছিলা। তখন তো নিবই, কারণ বিয়েটা হাবিবের। সবাই হেসে দিল, আর হাবিব ভাইয়া কিছু বলতে না পেরে লজ্জায় চুপ করে রইল। যাই হোক, এইভাবে কিছুক্ষণের ভিতর বাসায় পৌঁছে গেলাম। যে যার রুমে চলে গেল ফ্রেশ হওয়ার জন্য। অন্যদিকে শিফা আর রুহি ভাবি রুমে বসে আছে। কি রে শিফা,
তুই এত চিন্তিত কেন? তোকে অনেকক্ষণ ধরে দেখছি, কি যেন একটা ভাবতেছিস। কিছু না রে, মনটা ভালো না। আমার কলেজার বান্ধবী বিয়ে করে চলে যাবে শ্বশুর বাড়ি। আরে এটা কোনো কারণ হলো? তুই আর আমি তো একই বাড়ির বউ হব। না, এটা মনে হয় আর হবে না। কি হয়েছে তোর? লিমন ভাইয়ার সাথে কোনো সমস্যা হয়েছে নাকি? রে, আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি। কি হয়েছে? কাঁদছিস কেন? কি হয়েছে? আমাকে খুলে বল সব। আসলে তারপর আমার সাথে কি কি করেছে সব বলে দিল। তোর এটা করা একদম ঠিক হয়নি। ভালোবাসার মানুষের পাশে ছেলে দেখলে মাথা গরম তো হবেই। লিমন ভাইয়ের ক্ষেত্রেও এমনটা হয়েছে। থাপ্পড় মারাটা উচিত হয়নি। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। এখন কি আমি লিমনকে হারিয়ে ফেলবো? বলেই কাঁদতে লাগলো। আরে চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আমি আছি তো তোর সাথে। কিন্তু আমি এখন কি করব? আমার জানা মতে রিমন ভাইয়া তোকে খুব ভালোবাসে। আমি দেখেছি বারবার তোর চোখের দিকে তাকিয়েছে, তোর উপর অভিমান করেছে। সে এটা তোর ভাঙাতে হবে। তবে সাবধানে যা করার করিস। লিমন ভাইয়ার রাগ তো জানিসই। আরে আমার যা হয় হোক, আমার শুধু লিমনকে চাই। আমি ওকে ছাড়া বাঁচবো না। শত কষ্ট হলেও আমার ওকেই চাই। তখনই রুহি ভাবির ফোনে একটা কল আসলো। তোর দুলাভাই ফোন দিছে, আমি একটু কথা বলে আসি। ওরে বাবা, এর ভেতর নাম্বার আদান প্রদান হয়ে গেছে। কি ভালোবাসে রে! তুই যেমন লিমন ভাইয়াকে ভালোবাসিস, তেমনি আমিও ওনাকে ভালোবাসি আজকে থেকে। আচ্ছা কথা বল, না হলে দুলাভাই আবার রাগ করবে। আমি এখন বাসায় যাই, কাল আবার আসবো। অনেক কাজ আছে তো, বেস্টুর বিয়ে বলে কথা। যা শৈতান্নি। তুই তো একটা শাকচুন্নি। তারপর রুহি ভাবি ফোন ধরলো আর শিফা বাসার দিকে যেতে লাগলো। অন্যদিকে আমি ফ্রেশ হয়ে রুম থেকে বের হলাম। তখনই দেখি হাবিব ভাইয়া কার সাথে যেন আস্তে কথা বলতেছে। কথা বলার ধরন দেখে বুঝতে পারলাম ভাবির সাথে কথা বলতেছে, বা এরই মধ্যে প্রেম করা শুরু হয়ে গিয়েছে। ভাইয়া তড়িঘড়ি করে ফোন কেটে দিল। এসে গেছিস জ্বালাতে? আরে জ্বালাচ্ছি কোথায়, শুধু ভাবছি এতটুকু সময়েই ভালোবাসা হয়ে গেল। ভাই, তোদের জন্য আজ পর্যন্ত একটা প্রেম করতে পারলাম না, এখন কিন্তু বউয়ের সাথে কথা বলছি, তাতেও তোর সমস্যা? আরে তোমাকে প্রেম করতে আমি কখন বাধা দিলাম? তুমি নিজেই তো বাবার ভয়ে প্রেম করতে পারোনি। ভাইরে ভাই, ওই কথা মনে করিস না। তোকে কি দিলে একটু শান্তিতে থাকতে দিবি তাই বলতো? মনে নেই? আসলে হাবিব ভাইয়া একটা মেয়েকে ছোটবেলায় প্রপোজ করেছিল। তারপর সেই মেয়েটার বাবা আব্বুর কাছে নালিশ দেয়, যার জন্য ভাইয়াকে আব্বু অনেক মেরেছিল। আর সেটার জন্য সেই জন্য আমি আর ভাইয়া দুজনেই ভয় পেয়ে মেয়েদের থেকে দূরে থাকতাম। যাই হোক, গল্পে আসি। আমার তেমন কিছু না, নতুন একটা বাইক লাগবে। ভাই, এতে খরচ বেশি পড়ে যায় না একটু? তাহলে থাক, লাগবে না। আরে রাগ করিস কেন? কাল তোর পছন্দ মতো একটা বাইক কিনে দিব। হ্যাপি? আচ্ছা। তবে আমাকে আর ডিস্টার্ব করবি না, তাহলে কিন্তু খবর আছে। আরে না ভাইয়া, তুমি চিন্তা করো না, আর তোমাকে কেউ ডিস্টার্ব করবে না। তাহলে আমি সব দেখব। আচ্ছা, এখন রুমে যা, আমি কথা বলবো। তারপর আমি খুশি মনে নিচে আসলাম, দেখি সবাই বসে আছে। কাছে গিয়ে বুঝতে পারলাম ভাইয়ার বিয়ের ব্যাপারে অনুষ্ঠানের প্ল্যানিং চলছে। লিমন কালকে কলেজে যাওয়ার দরকার নেই, সবাই শপিংয়ে যাব, সাথে রুহি ওর বান্ধবীও যাবে। বুঝতে পারলাম শিফা কালকে যাবে। আমার ওর সামনে যাওয়ার কোনো ইচ্ছেই নেই। আম্মু, আমার এসব শপিং ভালো লাগে না, তোমরা করে নিও। আমার যা লাগবে একা করে নিব। না লিমন, তোকেও যেতে হবে। আমি কিছু জানি না, না হলে যেটা চেয়েছিলি ওইটা পাবি না। আরে ভাইয়া, এটার সাথে ওটার সম্পর্ক কি? লিমন, সবাই যাবো কালকে, তোমাকেও যেতে হবে। আব্বুর মুখের উপর কথা বলার সাহস আমার নেই। আচ্ছা আব্বু, ধুর, যত শিফার থেকে দূরে থাকতে চাই কিন্তু সম্ভব হয়ে উঠছে না। কালকে শপিংয়ে খুব দূরত্ব বজায় রেখে চলতে হবে। রাতে ডিনার করে যে যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা আমাকে আর হাবিব ভাইয়াকে পাঠানো হলো ভাবিদেরকে আনতে। বাসার ভিতর 30 মিনিট বসলাম, কিন্তু তাদের আসার কোনো নামগন্ধ নেই। কিছুক্ষণ পর রুহি ভাবি আর শিফা নিচে নামলো। আমি শিফার দিকে তাকিয়ে আবার ক্রাশ খেলাম। অনেক সুন্দর লাগছে ওকে, কিন্তু নিজেকে সচেতন করে চোখ নামিয়ে নিলাম। আমি আর চাই না ওর মায়ায় জড়াতে। যাই হোক, আমরা বাসার বাইরে আসলাম। ভাবি আর ভাইয়া পিছনে বসলো, আমি গাড়ি ড্রাইভ করার জন্য বসলাম। শিফাও আমার সাথে সামনে উঠে বসলো। শিফা আমার দিকে তাকিয়ে আছে। ও দেখতেছে আমি ওর সাথে কথা তো বলা দূরের কথা, একবারও তাকাচ্ছি না।
তাতে শিফার মন খারাপ হয়ে গেল। ভাবি আর ভাইয়া দুজনে গল্প করতেছে। কিছুক্ষণের মধ্যে আমরা শপিং মলে পৌঁছে গেলাম। সবাই আমাদের দেখতে পেয়ে খুব খুশি হলো। তারপর শাহিন যখন কুহুকে নিয়ে টানা হেঁচকায় ব্যস্ত, ঠিক তখনই সেখানে আগমন ঘটে বাইকে চাপা এক পুরুষের। বাইক থেকে নেমে আসে রৌদ্র। কুহু কিছুটা স্বস্তি পায়, কিন্তু ঘাবড়ায় শাহিন, তবু দমে যায় না। ইশারা দেয় তার বাকি সাঙ্গপাঙ্গদের রোদের উপর ঝাঁপিয়ে পড়তে। হয় ও তাই, কিন্তু লাভ হয় না। রৌদ্র এবারেও সবগুলোকে আচ্ছা মতো সাইজ করে পাঠিয়ে দেয়। কুহু কাঁচোমাচো হয়ে দাঁড়িয়ে আছে। অকস্মাৎ গালে শক্ত চরপড়ায় আতকে উঠে সে। জীবনে প্রথম এমন মার খেলো। আগে কখনো কেউ তাকে নখের আঁচড় পর্যন্ত কাটেনি। বাবা মায়ের আদরের মেয়ে কিনা। কুহু ছলছল চোখে রৌদ্রের দিকে তাকায়। রৌদ্রের চোখ দিয়ে যেন আগুন ঝরছে। সে এক ঝটকায় কুহুকে নিজের সামনে এনে দাঁড় করালো। ফের আরেক গেলেও চর বসালো। কুহু এবার ফুপিয়ে কেঁদে উঠল। রৌদ্র রেগে চিৎকার করে বলল, এসব কি পোশাক তোমার? ছেলেদের মাথা নষ্ট করতে উঠে পড়ে লেগে যাও, তাই না? লজ্জা হলো নারীর ভূষণ, কিন্তু তোমার মধ্যে বিন্দুমাত্র তা আছে বলে তো মনে হয় না। তোমাকে তো মেয়ে বলতে লজ্জা করছে আমার। সি! রৌদ্র রেগে মেগে চলে গেল। কুহু লজ্জায় আর কিছু বলতে পারল না, অঝরে কেঁদে চলল। বাবা মায়ের আহ্লাদ পেয়ে পেয়ে ঠিক ভুল বিচার করতে ভুলে গেছে সে। ফ্রেন্ডের সঙ্গে মিশে উশৃঙ্খল তৈরি হয়েছে। কেউ তাকে কোনটা ভুল কোনটা ঠিক শিখিয়ে দেয়নি। আজ রৌদ্র তাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল তার ভুলটা। তারপর থেকে কুহুর মধ্যে বেশ পরিবর্তন লক্ষণীয়। এই পরিবর্তন চোখ এড়ায় না রৌদ্রের। রৌদ্র মনে মনে ইমপ্রেসড হয়, কিন্তু তা প্রকাশ করে না। ভার্সিটি বন্ধ, তাই রৌদ্র আজ বাড়িতেই। বাবা মা গ্রামে। শহরে রৌদ্র একাই থাকে ফ্ল্যাট ভাড়া করে। ছুটির দিন হওয়ায় মাংস রান্না করেছে সে আজকে। নিজের রান্না নিজেই করে বেশিরভাগ সময়ে। হঠাৎ কলিং বেল বাজতেই অবাক হয় রৌদ্র। এমন সময় কে আসতে পারে? রৌদ্র গিয়ে দরজাটা খুলে দেয়। তৎক্ষণাৎ তার হৃৎপিণ্ডে মৃদু ধাক্কা লাগে যেন। এলোমেলো শাড়িতে খোলা চুলে যেন অপসরই লাগছে কুহুকে। রৌদ্রের বিস্ময়কর চাহনি উপেক্ষা করে কুহু পাশ কাটিয়ে ঘরে ঢুকে যায়। রৌদ্র দরজা লাগিয়ে ভেতরে ঢুকে। রৌদ্র কৌতূহলী কণ্ঠে বলে, তুমি এখানে এভাবে? আমি এখানে একা থাকি, আশেপাশে মানুষ দেখলে সমস্যা হবে। কুহু এগিয়ে এলো একদম রৌদ্রের মুখোমুখি। চোখে চোখ রেখে বলল, সারা অঙ্গ কলঙ্কে ঝলসে যাক, তুই বন্ধু শুধু আমার থাক। রৌদ্র থমকায়। কুহু রৌদ্রের পানে একটি শপিং ব্যাগ এগিয়ে দেয়, খুলতে বলে। রৌদ্র খুলে ব্যাগটি। তাতে বেশ অনেক জিনিসপত্র আছে মেয়েদের সাজগোজের। এত কিছু রৌদ্রও চেনেও না। রৌদ্র জিজ্ঞাসু দৃষ্টিতে চাহিল কুহুর পানে। কুহু আবেদনময়ী কণ্ঠে বলল, তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে নাও। কুহুর চোখের ভাষা বুঝতে অসুবিধা হলো না রৌদ্রের। এমন মায়াবতীকে কি আর ফিরিয়ে দেওয়া যায়? রৌদ্র কুহুর চোখে কাজল পরিয়ে দিল, ঠোঁটে হালকা লিপস্টিক পরিয়ে দিল, দুহাত ভর্তি করে রেশমি চুড়ি পরিয়ে দিল, কানে ছোট পাথরের একটি দুল পরিয়ে দিল। ব্যাস, এতে একেবারে রাজরানী লাগছে কুহুকে। রৌদ্র চিবুক তুলে ধরল কুহুর। আজ কুহুর সর্বাঙ্গে ছড়িয়ে আছে তীব্র লজ্জা, মুখশ্রীতে রক্তিমাভা। রৌদ্র আনমনে বলল, মাশাআল্লাহ। কুহু মুচকি এসে রৌদ্রের বক্ষে ঠাঁই নিল। রৌদ্র আলতো হাতে ধরল, প্রশ্নাত্মক কণ্ঠে বলল, 4 কামরা বিশিষ্ট ফ্ল্যাটে থাকতে অসুবিধা হবে যে? প্রতিদিন নিত্য নতুন কাপড়ে বদলে পাবে, মাস গেলে 2টো ড্রেস, তাও আবার বেশি দামি হবে না হয়তো। গাড়িতে এসির মধ্যে আরামে বসার বদলে বাইকে চেপে রোদের কড়া তাপ সহ্য করতে হবে। রোজ রোজ 3-4 পদ মাংসের আইটেম হবে না, শুধু সপ্তাহে 1 দিন মাংস হবে, তা আবার সীমিত পরিসরে। যখন তখন টাকা পয়সা খরচ করতে পারবে না, আরও অনেক অনেক সমস্যা হবে হয়তো। কুহু রৌদ্রকে আরও একটু শক্ত করে চেপে ধরে বলল, তোমার মনের রঙে রঙিন হব আমি, যেভাবে সাজাবে ঠিক সেখানেই সাজবো। রৌদ্র এবার বন্ধন আরও দৃঢ় করল। মনের মধ্যে অদ্ভুত শান্তি লাগছে। এক বুক প্রশান্তির শ্বাস টেনে প্রাণোচ্ছল হেসে চোখ বন্ধ করে নিয়ে বলল, রেশমি চুড়ি, কাঠগোলাপ, আইসক্রিম, চকলেট আর ছুটির দিনে পুরোটা সময় তোলা রইল তার নামে। কুহু মুচকি হেসে বলল, এরপর কি হয়েছে জানতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী পার্ট মিস না করতে চাইলে। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য।